তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন পয়েন্ট। আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে টপ 22 মার্কস। অনেকে বললে মাত্র 20টা কোশ্চেন করে কি 2 মার্কস কমন পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। তোমাদের আগে আমি 100 খানা দিয়েছি 2 মার্কস, সেটা দেখতে পারো। তোমাদের স্যারেরা যদি বলে রাখে বা আদার্স কোথাও থেকে তোমরা যদি জেনে থাকো, প্র্যাকটিস করতে পারো। বাট যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত কিচ্ছু 2 মার্কস প্র্যাকটিস করনি, তাদের জন্য বেস্ট 20 খানা নিয়ে এসেছি। আশা করি এই 20টা যদি তোমরা বুঝতে পারো এবং এই 20টা যদি ভালো করে তোমরা বুঝে প্র্যাকটিস করতে পারো, কনসেপ্ট যদি ক্লিয়ার রাখো, আশা করি বেশ কিছু অঙ্কের এইরকম টাইপের কিন্তু কমন পাবেই পাবে। ঠিক আছে, তো চলো ভিডিও দেরি করবো না, শুরু করবো। কারণ বিকজ আমি আর ভিডিও লেন্থ বাড়াতে চাই না। আর যারা ভিডিওটা দেখছো, যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, বিকজ রাত পোহালেই কিন্তু এক্সাম। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের টপ 22 মার্কস। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনে চলে আসছি, দেখো তোমাদের স্ক্রিনে উঠছে। প্রথম প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে উঠছে। প্রশ্ন বলেছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ। আমি না এইটুকুখানি পার্ট পড়ে আমি অঙ্ক শুরু করব। এইটুকুখানি পার্ট পড়ে শুরু করব। বলছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ। তাহলে বার্ষিক সুদ বলেছে, 1 নম্বর অঙ্ক, ভালো করে শুনবে। তাহলে আমি এখান থেকে যদি লিখি আসল, ভালো করে শুনবে, আসল পি, ঠিক আছে, সময় আমরা ছোটবেলায় শিখেছি সময় টি, সুদের হার, সুদের হার, ঠিক আছে, সুদের হার কত? সুদের হার হচ্ছে আর, আর সুদ হচ্ছে আই। আমাদের বলে দিয়েছে যে আমাদের লাইনে বলেছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ। তাহলে আসল আমরা জানি না, এক্স ধরে নেব, আসল ধরে নেব, এক্স ধরে নিয়েছি। আচ্ছা, বার্ষিক বলেছে মানে সময় 1 ধরে নিলাম। সুদের হারটা আমি না বার করব এখান থেকে। আচ্ছা, সুদ বলেছে আসলের, সুদটা কি বলেছে? আসলের 1/16 অংশ, 1/16 অংশ। তাহলে x/16 হলো। ঠিক আছে, তাহলে আসল পেয়ে গেছি, সময় পেয়ে গেছি, সুদের হার বার করবো, সুদ পেয়ে গেছি। তাহলে আমাদের সেই গোল্ডেন রুলটা লিখবো এবার, I = P/100। তাহলে I এর মান কত? I এর মান x/16 বসিয়ে দাও। P এর মান কত? P এর মান x বসিয়ে দাও। T এর মান কত? T এর মান 1 বসিয়ে দাও। R এর মান কত? R এর মানই তো বার করবো। তাহলে R লিখে দিই, /100 যেমন ছিল রেখে দিলাম, হয়ে গেল। এবার একটা কাজ করব, এই x দিয়ে এই x কে কেটে দেবো। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে। আর এর সাথে 1 গুণ করলে আর, তার সাথে 16 গুণ করলে হবে 16 আর 100 এর সাথে 1 গুণ করলে হবে 100। তাহলে r = হবে 100, আর এই যে 16টা গুণ ছিল পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে r এর মান যেটা আমরা চাইছিলাম সেটা বেরিয়ে গেল প্রথম লাইনটা পড়ে। ঠিক আছে, এরপরে আমরা কি করব? সেকেন্ড লাইনে যাব। এরপরে আমরা কি করব? সেকেন্ড লাইনে যাব। চলো সেকেন্ড লাইনে চলে আসি। সেকেন্ড লাইন তোমরা দেখো কি বলেছে, স্ক্রিনে প্রশ্ন উঠছে, দেখো বলেছে 8 মাসে 690 টাকার সুদ কত হবে? 8 মাসে 690 টাকা। এবার পি বলেছে 690, সময় বলেছে 8 মাস। তাহলে যখনই মাসে বলবে তখন 8/12 লিখতে হয়, কারণ সময় সবসময় বছরে কনভার্ট করতে হয়। ঠিক আছে, আসল বলে দিয়েছে 690 টাকা, চলো লিখে দিয়েছি। আর আর তো বলেছে কি? আর বলেছে একই সুদের হারে। তাহলে 8 তো আমরা বার করেছি, 100/16, তাহলে 100/16 লিখে দিই। এবার আমরা আই বার করব। এবার আয়ের যে সূত্র সেটা কি? পি, পি মানে 690 বসিয়ে দিলাম। টি, টি মানে হচ্ছে 8/12। ঠিক আছে, আচ্ছা, আর মানে 100/16। তাহলে কি করলাম আরেকবার বলি, PTR/100 একটা হয়, /100 বসিয়ে দিয়েছি। এবার চলো কাটাকুটি শুরু করা যাক। 8 দিয়ে যদি 16 কে কাটি, 8 দুগুণে 16, 100 100 ভোগ কাটা হয়ে গেল। এত অব্দি বুঝতে পেরেছি। এবার ঠান্ডা মাথায় শুনবো, আমরা 3 দিয়ে কাটবো, 3 দিয়ে 3 4 12। আবার আমরা এখানে 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 0। এই অবধি হলো। এবার আমরা এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 1 কে 2, 2 1 কে 2, 2 5 10। তাহলে ওপরে থাকলো 115, নিচে থাকলো 4। এবার তুমি একটা কথা ভাবো, ছোটবেলায় স্যারেরা কি বলতো? ওপরে বড় নিচে ছোট থাকলে কি করব? ভাগ করব। তাহলে সেই ভাগটা এখন শুরু করি। চলো 115 কে আমরা 4 দিয়ে ভাগ করি। তাহলে 115 কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 3 5, 8 4 32, 8 4 32, 3 পয়েন্ট দিয়ে 0, 7 4 28, 2 পয়েন্ট দিয়ে 0, 4 5 20। চলো উত্তর বেরিয়ে গেছে। কত বেরোলো? 28.75, 28.75 টাকা, 28.75 টাকা। এটাই তো অঙ্ক জানতে চেয়েছিল, এটাই অঙ্ক জানতে ছিল। এবার এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার পরীক্ষায় কি আসতে পারে?
এই যে জিনিসগুলো যেগুলো বলে দিয়েছে তোমাদের দেখো কোশ্চেনে আছে 1/6 মানে এই যে 1/16 এটাকে হয়তো 1/4 বলে দিতে পারে, আদারওয়াইজ কি করতে পারে 690 এর জায়গায় চেঞ্জ করতে পারে সংখ্যাটাকে, সময়টাকে 8 মাসের জায়গায় 4 মাস বলে দিতে পারে, সংখ্যা তোমাকে ঘোরাবে, কনসেপ্ট কিন্তু এটাই থাকবে। বলতে পারলাম কনসেপ্ট কিন্তু এটাই থাকবে। তাহলে প্রথম উত্তর আমাদের ঝড়ের গতিতে হয়ে গেছে। চলো আমরা চলে যাবো সেকেন্ড প্রশ্নে। চলো চলে আসি সেকেন্ড প্রশ্ন। দেখো তোমাদের স্ক্রিনে উঠছে প্রশ্নটা কি বলেছে, বার্ষিক সরল সুদের হার কত হলে, সরল সুদের হার কত হলে, সরল সুদ মানে কি, সরল সুদের হার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সেটাই তোমাকে বার করতে বলেছে। কত হলে 5 বছরের সুদ আসলে 1/4 অংশ হবে। তাহলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। আমরা আবার শুরু করছি 2 নম্বর। তাহলে পি ইকুয়াল টু কত আমরা জানি না, এক্স ধরে নিলাম। সময় আমাদের এবার বলে দিয়েছে 5 বছর। ঠিক আছে, আর বলে দিয়েছে এটাই আমাদের বার করতে হবে। ঠিক আছে, আর সুদটা বলেছে আসলের 1/4 অংশ, আসলের 1/4 অংশ। তাহলে x/4 হয়ে গেল। তাহলে এই অবধি আমরা পি বের করে নিচ্ছি, টি বের করে নিচ্ছি, আর বার করতে হবে আই বার করে নিচ্ছি। এত অবধি আমাদের ফান্ডা কমপ্লিট। এবার জাস্ট কিছুই না, জাস্ট সূত্রে ফেলে দেবো। সূত্রটা কি আছে, I ইকুয়াল টু পি টি আর বাই 100। ঠিক আছে, তাহলে পি এর জায়গায় কত বসাবো, পি এর জায়গায় x আছে, x বসিয়ে দাও। ঠিক আছে, টি এর জায়গায় 5 আছে, 5 বসিয়ে দাও। আর এটাই তো বার করবো, আর এর মতো লিখে দাও, বাই 100 যেমন আছে রেখে দাও। আর আই এর মান কত ছিল, x/4, আই এর জায়গায় x/4 লিখে দাও। এই অবধি কাজ কমপ্লিট। এবার তোমরা একটা কাজ করো, এখান থেকে কোনাকুনি গুণ করো। 5 এর সাথে আর গুণ করলে 5r, তার সাথে x গুণ করলে 5xr, তার সাথে 4 গুণ করলে হবে 20। তাহলে আরেকবার বলছি, 5 এর সাথে 4 গুণ করলে 20xr, মানে সবকটা গুণ করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। 100 এর সাথে x গুণ করলে 100x। এবার এখান থেকে আমরা আর যেহেতু বার করবো, আর কে বাঁদিকে রাখবো, দিয়ে এই যে 20x ওটা গুণ ছিল এর পাশে এসে ভাগ করে দেবো, x ভোগ কাটা 5 20 100। তাহলে সুতরাং আর এর যে মান বেরিয়ে গেল 5%। এটাই আমাদের বার করতে বলেছিল সুদের হার কত। বলতে পেরেছি? চলো 2 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 3 নম্বর অঙ্কে আসবো। চলো যা যাক। ভালো লাগছে ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। চলো আসি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনে উঠছে কি বলেছে, 8% হার চক্রবৃদ্ধি সুদের হারে কোন মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে। প্রশ্নটা আরেকবার রিপিট করছি, কোশ্চেনটা স্ক্রিনে উঠছে। 8% হার চক্রবৃদ্ধি সুদে কোন মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে, 4 গুণ হবে কত বছরে। চক্রবৃদ্ধি সুদ, তার সূত্রটা আগে লিখি, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এবার আমাকে বলেছে আসলটা দ্বিগুণ হয়েছে, আসলটা দ্বিগুণ হয়ে গেছে। আসলটা দ্বিগুণ হয়ে যাওয়া মানে এটা হচ্ছে সুদ আসল হয়। তাহলে আসল যদি p হয় তাহলে সুদ আসল হবে 2p। বলে বুঝতে পারলে কিনা, আসল যদি p হয় সুদ আসল হবে 2p। কেন বলে দিয়েছে, আসলটা দ্বিগুণ হয়ে গেছে। তারপরে p যেমন আছে রেখে দিলাম, 1 প্লাস, আচ্ছা এখানে সূত্র n হবে, এখানে rটাকে r% বলেছে বাই 100, আর n টা বলেছে 8 বছরে, কত বছরে, 8 বছরে দ্বিগুণ হলো। এই লাইনটা বুঝতে পারলাম, সুদ আসল দ্বিগুণ হয়েছে, আসলের দ্বিগুণ হয়েছে, আসলের দ্বিগুণ হয়েছে। আর n টা 8 বছর বলেছে, আর টা আর বলেছে, বাদ বাকি যেমন আছে রেখে দিলাম। এখান থেকে একটা কাজ করব, এই p কেটে যাবে, তাহলে 2 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 8। এটা আমরা রেখে দিলাম। নেক্সট, এটা প্রথম লাইন ধরে হয়ে গেল। নেক্সট লাইন আমাকে বলেছে 4 গুণ হবে কত বছরে। তাহলে এই সূত্র থেকেই আবার আমি কি করব, 4p ইকুয়াল টু p 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এই n টা আমাকে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু আগেই করেছি, p কেটে গেল, 4টাকে আমি 2 এর স্কয়ার লিখতে পারি খুব ভালোভাবে। চলো এখানে লিখলাম 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এই অবধি আমাদের পুরো কমপ্লিট। এবার এই যে 2 এর একটা মান বেরিয়েছিল, এই যে 2 এর মান কিন্তু এইটা, মানে এটার মান যদি 2 হয় তাহলে 2 এর জায়গায় এটা লিখতে পারি। চলো এটাই লিখবো, 2 এর জায়গায় এটা লিখবো। তাহলে 2 এর জায়গায় এটা লিখছি 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 8। কিন্তু বাইরে একটা হোল স্কয়ার ছিল, তাই জন্য বাইরে একটা হোল স্কয়ার বসিয়ে দেবো। ঠিক আছে, ডান দিকে যেমন আছে তেমন রেখে দিই, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n যেমন আছে রেখে দিলাম। ঠিক আছে, এই অবধি বুঝলাম। আচ্ছা এখানে 8 এর সাথে 2টা গুণ হবে, তাহলে পাওয়ার গুণ হয় 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 16 হলো। আর এখান থেকে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n হলো। তুমি একটা জিনিস দেখো, এই দিকের বেস আর এই দিকের বেস সেম আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 16 ইকুয়াল টু n, বা তুমি বলতে পারো n ইকুয়াল টু 16 বছর। তাহলে কত বছরে 4 গুণ হবে,
16 বছরে 4 গুণ হবে, 16 বছরে 4 গুণ হবে। কনসেপ্টটা বোঝাতে পারলাম? এই অঙ্কটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা ছিল আমাদের 3 নম্বর সাম। বুঝতে পেরেছি? খুব ভালো করে মাথায় রাখবে, 2 এর মানটা এখানে বসিয়েছি, এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার, 8 দুগুণে 16, বেস বেস ক্যান্সেল আউট হয়ে গিয়ে n ইকুয়াল টু 16 বছর। তাহলে কত বছরে 4 গুণ হবে? 16 বছরে 4 গুণ হবে। 3 নম্বর কোশ্চেন শেষ। চলো 4 নম্বর কোশ্চেনে যাই। কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনে উঠছে, কোশ্চেনটা একটু বড়, ধরে ধরে বুঝে বুঝে করতে হবে। আস্তে আস্তে পড়ছি, দেখো স্ক্রিনে উঠছে তোমাদের। কোন এক ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। এর মূলধনটা কি বলেছে? বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে বলছে বি যদি এক্স হয়, বি এর মূলধন যদি এক্স হয়, তাহলে এর কি হবে? এক্স ইন্টু 1.5 গুণ। বলে বোঝাতে পারলাম কিনা? বলেছে বি এর যা মূলধন হবে, এর মূলধন তার এত গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? বি এর মূলধন হচ্ছে এক্স টাকা লিখলাম, এর মূলধন লিখলাম এত টাকা। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কত হবে? x ইন্টু 2 নিচে আছে রেখে দেবো, 2 এর সাথে 1 গুণ হয়ে 2, তার সাথে 1 যোগ হয়ে 3, তাহলে 3x বাই 2 টাকা। তাহলে এটা হয়ে গেল আমাদের এ বেরিয়ে গেল, আমাদের এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, এর যে টাকা দিয়েছে সেটা বেরিয়ে গেল, আর বি এর টাকা বেরিয়ে গেল। তাহলে এই দুটো ছিল কি? মূলধন। তাহলে আমি এবার লিখবো এ ও বি এর মূলধনের অনুপাত। কি লিখবো? এ ও বি এর মূলধনের অনুপাত। অনুপাত। ঠিক আছে, চলো করা যাক। তাহলে a is to b লিখি, a is to b, তাহলে কত হচ্ছে? x is to 3x by 2। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, হরে কোনো সংখ্যা অনুপাতের সময় রাখা যায় না, তাকে ক্যান্সেল আউট করার জন্য এই 2 এখানে ডিস্টার্ব করছে, তো তাই প্রত্যেকটার সাথে 2 গুণ করে দেবো, প্রত্যেকটার সাথে 2 গুণ করে দেবো। চলো 2 গুণ করে দিয়েছি, এই দেখো 2 2 ভাগ কাটা হয়ে গেছে। তাহলে এখানে থাকবে 2x is to থেকে বাই হয় 3x। আরেকবার বলছি 2x is to থেকে বাই হয়, এখানে তো 2 2 কেটে গেছে, 3x, x x কেটে দাও, তাহলে কি থাকছে? is to থেকে বাই করেছি, বাই থেকে is to করতে পারবো, 2 is to 3। তাহলে এই 2 is to 3 টা কার হলো? a is to b এর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত এত অবধি বুঝলাম। দেন এবার আস্তে আস্তে অঙ্ক এগোবো। বলছে ওই ব্যবসায় বছরান্তে বি এর লভ্যাংশ 1,500 টাকা পেলে, মানে বি যদি বছরান্তে 1,500 টাকা লভ্যাংশ পেলে এ কত টাকা পাবে? আচ্ছা লাভ কত হচ্ছে সেটাই তো আমরা জানি না, তাহলে তাই ধরে নেবো এখানে, ধরে নেবো মনে করি লভ্যাংশ, সমান সমান ওয়াই। মনে করি লভ্যাংশ সমান সমান ওয়াই। আচ্ছা বি এর লভ্যাংশ, তাহলে বি এর লভ্যাংশ কিভাবে বার করতে হয়? ভালো করে শোনো, বি এর লভ্যাংশ বার করতে হয়, বি কোন অনুপাত? এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে বি যদি বার করি, বি এরটা উপরে লিখবো, আর দুজনেরটা যোগ করে নিচে লিখবো, ইনটু মোট লভ্যাংশ। মোট লভ্যাংশকে ওয়াই ধরেছি, ওয়াই লিখলাম, তাহলে 3y ইকুয়াল টু 5 বেরিয়ে গেল। এবার এই যেটা বেরোলো এটা হচ্ছে বি এর লভ্যাংশ, কিন্তু বি এর লভ্যাংশের পরিমাণ বলে দিয়েছে, তাই জন্য আমি কি করব? লিখবো প্রশ্নানুসারে বলে 3y বাই 5 ইকুয়াল টু বি এর লভ্যাংশ ছিল 1,500। এবার এখান থেকে ভালো করে শুনবে, ওয়াইটাকে আমি বাঁ দিকে রাখবো 1,500, আর এই 3/5 এদিকে গিয়ে উল্টে যাবে, হবে 5/3। তাহলে 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 3 দিয়ে এটাকে কাটলে 3 5 এ 15, 3 5 এ 15, দুটো শূন্য, তাই তো? 3 5 এ 15, দুটো শূন্য, 5 5 এ 25। তাহলে কত হলো? 2500 টাকা হলো। 2500 টাকা হলো মোট লভ্যাংশ। কেন? ওয়াইটাকে আমরা ধরেছিলাম মোট লভ্যাংশ। এই দেখো মনে করি মোট লভ্যাংশ ওয়াই, তাহলে মোট লভ্যাংশ হয়ে গেল 2500 টাকা। মোট লভ্যাংশ কত টাকা হয়ে গেল? আচ্ছা এ আর বি, আচ্ছা আমরা একটুখানি ভালো করে দেখি, এ ছিল এক্স, ও এদিকে তাকাও, এই দেখো এখানে কিন্তু বি ইস টু এ ছিল, এদিকে দেখো বি ছিল এক্স, এ ছিল এটা, তাহলে বি ইস টু এ হবে। তাহলে এখানে যখন বি এরটা করবো তখন বি হবে 2 আর নিচে 5, এখানে 2 হবে, বি এরটা হবে 2। তাহলে এখানে 2 এর সাথে y গুণ করলে হবে 2y, এখানে 2 এর সাথে y গুণ করলে হবে 2y। এখানে যদি আমরা ভাগ করি, এখান থেকে আরেকবার বলে দিচ্ছি শুনে নাও। তাহলে ঘটনাটা কি হলো আরেকবার বলি, এখানে আমরা উপরে b লিখেছিলাম, তারপরে a লিখেছিলাম, তাহলে b is to a করেছি। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে b is to a করলে প্রথমটা হচ্ছে b, তারপরটা a। b এরটা যখন করবো, b এরটা উপরে লিখলাম, বাকি দুজনেরটা যোগ করে নিচে লিখলাম, তাহলে কি হলো? 2y/5 হয়ে গেছে। এইবার কি করবো? 2/5 টা এদিকে এসে উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে হবে 5/2। তাহলে 2 দিয়ে 1,500 কে কাটলে 2 7 14, 2 5 10, 0, 750। 750 সাথে 5 গুণ করো, 0, 5 5 25, সাথে 2, 5 সাথে 25, 36 37, 3,750 টাকা মোট লাভ হয়েছে। তাহলে মোট লাভ হয়েছে 3,750 টাকা। তাহলে সুতরাং এ এর লভ্যাংশ, আচ্ছা বাবু মোট লাভ হয়েছে 3,750, তার মধ্যে বি যদি 1,500 টাকা পায় তাহলে এ কত পাবে? বিয়োগ করে দেখো, 3,750 থেকে 1,500 কে বিয়োগ করলে 0 5 2 2, 2,250,
2250, তাহলে কত হলো 2250 টাকা। তাহলে এর লভ্যাংশ হলো এত টাকা। বারবার বলছি এখানে কিন্তু আমার একটা জিনিস হয়েছিল, আমি এ বি করেছিলাম, কিন্তু আমরা দেখো প্রথমে কিন্তু বি ধরেছিলাম, ঠিক আছে, এখানে কিন্তু বি ধরেছিলাম, তাহলে এখানে ধরি মূলধন বি এক্স, এ হচ্ছে এক্স ইন্টু 1/2, তাহলে প্রথমে বি ছিল তারপরটা এ ছিল, আমরা যখন করেছিলাম এ বি করে ফেলেছিলাম, এখন বি এ করে আমরা সুন্দরভাবে করে দিয়েছি। দরকার পড়লে এই অঙ্কটা আরেকবার আগে থেকে দিয়ে বোঝো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। ভিডিও লেন্থ বাড়াবো না, চলো নেক্সট অঙ্কে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের প্রচুর শেয়ার করো। চলে আসলাম এবার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে, x স্কয়ার মাইনাস 2 প্লাস bx প্লাস 6 ইকুয়াল টু 0 হলে একটি বীজ 2, দেখো অঙ্ক তোমাদের স্ক্রিনে উঠছে, একটি বীজ 2 হলে তাহলে অপর বীজটি কত, তোমাকে জানতে চেয়েছে অপর বীজটা কত। তাহলে আমি একটা কাজ করব, একটি বীজ যেটা 2 বলে দিয়েছে সেই 2টাকে এই যে আমাদের ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনের মধ্যে x এর জায়গায় পুট করে দেবো, x 2 আছে, x স্কয়ার আছে, মানে এটাকে x এর জায়গায় 2 বসালে 2 স্কয়ার হবে, মাইনাস 2 প্লাস b যেমন আছে থাকলো, x এর জায়গায় 2টাকে বসিয়ে দেবো, প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে এবার যদি ক্যালকুলেশন করি 2 স্কয়ার হয় 4, এবার এখান থেকে ঠান্ডা মাথায় বুঝতে হবে 2 গুণ 2 করলে হবে 4, এই মাইনাসের জন্য এটা মাইনাস, b এর সাথে 2 গুণ করলে হবে 2b, এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, প্লাস 6 ইকুয়াল টু 0। এই অবধি বুঝেছি, প্লাস মাইনাস কেটে গেল, প্লাস 6 ওদিকে গিয়ে হবে মাইনাস 6, মাইনাস 2b আছে, তাহলে b কে বাঁ দিকে রাখলে মাইনাস 2 গুণ ছিল, এর পাশে এসে বাই হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল, 2 3 6, তাহলে b এর যে মান বেরোলো সেটা 3 বেরিয়ে গেল, b এর যে মান সেটা কত বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল, b এর যে মান সেটা আমাদের 3 বেরিয়ে গেল। এত অবধি কোনো হেডেক আছে, এত অবধি কোনো সমস্যা আছে? চলো চুপচাপ b এর মান 3 বসিয়ে দিয়েছি, মানে b এর মান 3 পেয়েছি, এই 3টাকে এই মূল ইকুয়েশনে বসিয়ে দেবো। চলো মূল ইকুয়েশন কি আছে, x স্কয়ার মাইনাস 2 প্লাস b এর জায়গায় কত বসাবো, 3 বসাবো, x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন শুরু করবো, এদিকে দেখাও, x স্কয়ার যেমন ছিল রাখলাম, মাইনাস 3 আর 2 যোগ করলে 5, ঠিক আছে। আচ্ছা এরকম ভাবে করো না, আরো ইজি করে দিচ্ছি ব্যাপারটা, এদিকে দেখাও, মাইনাস 2 এর সাথে x গুণ করলে 2x, 3 এর সাথে x গুণ করলে 3x, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার এই দুটো থেকে তোমরা না x কমন নাও, তাহলে পড়ে থাকবে x মাইনাস 2, আর এখান থেকে 3 কমন নিলে, মাইনাস 3 কমন নিলে পড়ে থাকবে x, যেহেতু মাইনাস কমন নিচ্ছ প্লাসটা মাইনাস হয়ে যাবে, 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। এবার দেখো x মাইনাস 2 দুবার আছে, তাহলে তুমি একবার কমন নিয়ে নাও, x মাইনাস 2 কমন নিলে পড়ে থাকছে কি x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার তুমি একটা কাজ করো, x মাইনাস 2 ইকুয়াল টু 0, প্রশ্ন হচ্ছে কি করে হয়, x মাইনাস 3টাকে 0 এর নিচে নিয়ে যাও, 0 হয়ে যাবে। সেম ভাবে x মাইনাস 3 ইকুয়াল টু 0, x মাইনাস 2টাকে 0 নিচে নিয়ে যাও, 0 হয়ে যাবে, তাহলে মাইনাস 2 ওদিকে গেলে হয়ে যাবে প্লাস 2, মানে x এর মান 2 হয়ে যাবে, মাইনাস 3 ওদিকে গেলে হয়ে যাবে প্লাস 3, তাহলে x এর মান 3 হয়ে গেল। আমাদের একটা বীজ কোনটা বলে দিয়েছিল, একটা বীজ 2 বলে দিয়েছিল, তাহলে অপর বীজটা কত, ইজিলি আমরা বসাতে পারবো, অপর বীজটা হলো 3, অপর বীজটা হলো 3। বুঝতে পারলাম কি করলাম, x এর জায়গায় 2 বসিয়ে b এর মান বার করলাম, b এর মান এখানে পুট করে এটা মিডল টার্ম করে আমরা বার করে ফেললাম, x এর দুটো মান বেরোলো। বুঝতে পেরেছি, এই অবধি কোনো সমস্যা? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে চলে আসি, তোমাদের স্ক্রিনে প্রশ্ন উঠছে, দেখো কি বলেছে, সমাধান না করে p এর যে সকল মানের জন্য x স্কয়ার প্লাস, আমি লিখি x স্কয়ার প্লাস p মাইনাস 3 x প্লাস p ইকুয়াল টু 0, ঠিক আছে। আমি কোশ্চেনটা আরেকবার বলছি, বলছে সমাধান না করে p এর যে সকল মানের জন্য x স্কয়ার প্লাস p মাইনাস 3x প্লাস p ইকুয়াল টু 0 সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো। বাস্তব আর সমান, আচ্ছা বীজ বাস্তব আর সমান হওয়ার একটা শর্ত ছিল না, আমরা পড়েছিলাম, সেই শর্তটা ছিল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা কিন্তু সমীকরণ বাস্তব বা সমাধান বাস্তব এবং সমান হওয়ার যে সূত্র এটা ছিল, ঠিক আছে। 120 দ্বিঘাত সমীকরণের যে সূত্র থেকে আমরা শিখেছিলাম b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা সমীকরণটি সমান এবং বাস্তব হওয়া শর্ত, তাহলে সেই সূত্রটাকে আমরা পুট করলাম। এবার এখানে আমাকে b লাগবে, b মানে কোনটা জানো, x এর সহগ হয় b, x এর সহগ হয় b, x এর সহগ হয় b, তাহলে x এর সাথে কে আছে, x এর সাথে আছে p মাইনাস 3, তাহলে p মাইনাস 3 হয়ে গেল b, ঠিক আছে। এটা বেরিয়ে গেল, আমাদের b বেরিয়ে গেল। আচ্ছা তারপরে 4 আছে জানি, a মানে হচ্ছে x স্কয়ার এর সহগ a হয়, তাহলে x স্কয়ারের সাথে কে আছে, কেউ নেই, মানে 1 হবে। আচ্ছা তারপরে বলেছে c হলো ধ্রুবকের যে ধ্রুবক মানটি হলো c, তাহলে c কোনটা, এই যে ধ্রুবক মানটি হলো c। বলে গেল।
বুঝতে পেরেছি? তাহলে চলো এখানে ধ্রুবক হিসেবে কিন্তু p কে নেওয়া হয়েছে। এবার মানগুলো বসাই। b স্কয়ার, b মানে কত? p - 3, তাহলে বসিয়ে দিই p - 3 তার হোল স্কয়ার -4 ইনটু a বলতে কোনটা 1 1 বসিয়েছি, c বলতে কোনটা? c বলতে এই যে p টাই c, তাহলে এখানে p হচ্ছে c হচ্ছে p, তাহলে p টাকে বসিয়ে নি ইকুয়াল টু 0 যেমন ছিল বসালাম। আচ্ছা এটা a - b হোল স্কয়ারের সূত্র পড়ছে, ইয়েস অর নো? ইয়েস। তাহলে সূত্র কি? a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4p ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি করি p স্কয়ার যেমন আছে আছে 3 গুণে 6 -6p প্লাস 3 স্কয়ার 9 মাইনাস 4p ইকুয়াল টু 0। এই অবধি হলো। এখান থেকে তুমি p স্কয়ার যেমন আছে আছে দেখো 6টা p স্কয়ার আর 4টা p স্কয়ার মিলে হচ্ছে 10টা p স্কয়ার, তাহলে -10p। আবার বলছি 6টা p আর 4টা p, মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন বসে মাইনাস, 6টা আর 4টা 10টা p প্লাস 9, এটা কিন্তু 9 আছে, এটা কিন্তু কত আছে? 9 আছে, ইকুয়াল টু 0। এই অবধি বুঝলাম। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা মিডল টার্ম হবে। তাহলে 9 কে লসাগু করো, 9 কে লসাগু করলে হয় 9 কে 9, তবে 9 আর 1 যোগ করলে 10 হয়। তাহলে চলো p স্কয়ার -9p - p প্লাস 9 ইকুয়াল টু 0, প্লাস 9 ইকুয়াল টু 0। এই 9টাকে ঠিকঠাক লিখি, নাহলে q এর সাথে সমান হয়ে যাবে। আচ্ছা এবার এইদিকে তাকাও, এই দুটো আর এই দুটো থেকে কমন যাবে, এখান থেকে p কমন নিলে পড়ে থাকবে p - 9, আর এখান থেকে কিছু কমন নেই, তাহলে -1 কমন নেব, p - 9 ইকুয়াল টু 0। এবার এখান থেকে একটা কাজ করব, p - 9 দুবার আছে, একবার কমন নিয়ে নেব। চলো p - 9 একবার কমন নিয়ে নিলাম। আচ্ছা পড়ে থাকলো কি? p - 1, তাহলে p - 1 লিখলাম ইকুয়াল টু 0, তাহলে p - 9 ইকুয়াল টু 0 আর p - 1 ইকুয়াল টু 0, তাহলে p ইকুয়াল টু -9 ওদিকে গিয়ে হয়ে যাবে +9 আর -1 ওদিকে হয়ে গিয়ে যাবে +1। তাহলে p এর কোন দুটো মানের জন্য? একটা 9 একটা 1, এই দুটো মানের জন্য এরা বাস্তব হবে। ঠিক আছে, তাহলে নির্ণয় করে নিলাম। ঠিক আছে, এই অবধি বুঝতে পেরেছো? মাথায় রাখবে এইটা কিন্তু সেই সূত্র যেটা হচ্ছে সমান এবং বাস্তব হওয়ার সূত্র। কি? b স্কয়ার - 4ac ইকুয়াল টু 0, আর x এর সহগ হয় b, x স্কয়ার এর সহগ হয় a, আর c হলো ধ্রুবক যেটা হচ্ছে c। বুঝতে পারলাম? চলো নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক তোমাদের স্ক্রিনে আসতে বলছে হরের করণী নিরসন করে সরলতম মান নির্ণয় করো 12/√15 12/√15 -3 12/√15 -3 এইটার করণী নিরসন করতে হবে। হরের করণী নিরসন মানে জানো? হরের করণী নিরসন মানে উপরেরটাকে কি বলা হয়? উপরেরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে কি বলা হয়? হর। এই হরে করণী নিরসন মানে হরে কোনো করণী থাকবে না, হরে কোনো করণী থাকবে না। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা করলে, এটা হচ্ছে আমাদের 7 নম্বর সাম। এদিকে দেখাও, তাহলে হরে করণী বা রুট থাকবে না, কিভাবে থাকবে না? চলো শুরু করা যাক। লব যেমন আছে রেখে দাও, হরে দেখো কি আছে? √15 -3 আছে, তো তুমি একটা কাজ করো, এর অপোজিট সাইন দিয়ে নিচে একবার গুণ করো আর ওপরে একবার গুণ করো, ওপরে একবার গুণ করো। আশা করি করে ফেলেছো। এবার চলো শুরু করা যাক। 12 এর এরকম এটা যেমন আছে থাকুক, এটা যেমন আছে থাকুক, √15 + 3 যেমন আছে থাকুক, পরে দেখা যাবে। এখানে শুরু করছি, দেখো a + b a - b, এ দেখো এটাকে যদি a ধরো আর এটাকে যদি a ধরো, এটাকে যদি b এটাকে যদি b ধরো, a + b a - b কার সূত্র? a স্কয়ার - b স্কয়ার। তো চলো ওপরে যেমন 12 √15 + 3 যেমন আছে থাকুক, √15 স্কয়ার জানবে, কারোর যদি রুট থাকে আর তার যদি স্কয়ার করি তাহলে রুটের থেকে ওটা বাইরে চলে আসবে। তাহলে √15 এর স্কয়ার করলে হবে 15 -3 এর স্কয়ার করলে হবে 9, তাহলে 12 √15 + 3, আর 15 থেকে 9 গেলে, 15 থেকে 9 গেলে হয় 6। এবার 6 দিয়ে 12 কে কাটলে 2, তাহলে 2 √15 + 3, ব্যাস এটা হয়ে গেল। দেখো এখানে হরে কিছু আছে? হরে কিছু নেই, মানে 1 আছে। হরে কিছু নেই মানে 1, আর হরে কিন্তু কোনো রুট যুক্ত সংখ্যা নেই, মানে হরের করণী নিরসন আমাদের কমপ্লিট। বুঝতে পারলাম? এরকম টাইপের অঙ্ক কিন্তু আসে, এবং তোমরা যদি করণীর অঙ্ক করতে যাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই নিয়মটা কাজে লাগবে। চলো নেক্সট অঙ্কে চলে আসা যাক। তোমাদের স্ক্রিনে উঠছে নেক্সট অঙ্ক, দেখো তোমাদের স্ক্রিনে উঠছে। চলো চলে আসি নেক্সট অঙ্ক, দেখো স্ক্রিনে উঠছে, বলেছে x ভ্যারিয়েশন y z, বলেছে x ভ্যারিয়েশন y z। আর কি বলেছে? এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, আমরা চলে এসেছি। তারপরে বলেছে y ভ্যারিয়েশন zx, y ভ্যারিয়েশন zx হলে বলেছে z একটি ধ্রুবক, এটা তোমাকে দেখাতে হবে, z ইকুয়াল টু ধ্রুবক, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা আমরা কি জানি? x, এই যে ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু আর একটা ধ্রুবক আসে, যেহেতু দুটো ইকুয়েশন আছে তাই এটাকে একটাকে আমি k1 ধরলাম। ঠিক আছে, k1 ধরলাম ইনটু yz যেমন আছে সেগুলো, আর একটা কি ধরবো? y ইকুয়াল টু k2 ইনটু zx, পাশে অবশ্যই লিখে দেবে k1 k2
নট ইকুয়াল টু 0 বা অশূন্য ভেদ ধ্রুবক। এই অবধি হলো। তুমি একটা কাজ করো, দেখো y এর যে মানটা বেরিয়েছে না, সেই মানটাকে ধরো পুরো y এর জায়গায় বসিয়ে দাও, তাহলে হবে x ইকুয়াল টু k1, y এর মান কত আছে k2 y z, আচ্ছা k2 ভালো করে শোনো, y এর মানটা কি আছে k2 zx, k2 zx, আর z যেমন ছিল এখানে যেমন z টা ছিল z টা বসিয়ে দিলাম। আরেকবার রিপিট করছি, x যেমন ছিল k1 যেমন ছিল y এর মান এই যে পুরোটাকে ধরে এনে এইখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি, আর z যেটা পড়েছিল বসিয়ে দিলাম। আচ্ছা শুরু করি ক্যালকুলেশন। এদিকের x কেটে যাবে, k1 k2 গুণ হলে k1 k2 হবে, আর এদিকে কিছু নেই মানে 1 আছে, আর z গুণ হলে হবে z স্কয়ার। এত অবধি হলো। k1 k2 গুণ ছিল এপাশে এসে বাই হয়ে যাবে, তাহলে 1 বাই k1 k2 হবে, এদিকে z স্কয়ার যেমন ছিল এদিক থেকে স্কয়ার উঠলে এদিকে রুট হবে, তাহলে রুট 1 বাই k1 k2 ইকুয়াল টু z। তোমরা একটা জিনিস দেখো, এই যে এইখানে 1 টাও ধ্রুবক, k1 k2 টাকেও ধ্রুবকই ধরতে হবে, কারণ ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু ধ্রুবক আসে, মানে এটাকে কিন্তু বলতে পারো k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, মানে এইটাও কিন্তু ধ্রুবক, k1 k2 টাও কিন্তু আমাদের ধ্রুবক। তাহলে দেখো 1 k1 k2 এগুলো সব ধ্রুবক, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি z ইকুয়াল টু ধ্রুবক, বা z এর মানটা ধ্রুবক। এটা আমাদের হয়ে গেল প্রমাণিত। তাহলে 8 নম্বর অঙ্ক উড়ে গেছে। চলো 9 নম্বর অঙ্কে আসা যাক। তাহলে চলে আসি আমরা পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে উঠছে, দেখো লেখা আছে যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা 20 সেমি এবং 16 সেমি। এই ত্রিভুজের হচ্ছে পরিসীমা হচ্ছে কত, পরিসীমা বলে দিয়েছে অঙ্কে, দেখো তোমাদের বলে দিয়েছে কত 20 সেমি, পরিসীমা হচ্ছে 20 সেন্টিমিটার। আর এটার পরিসীমা কত, এটার পরিসীমা তোমাদের বলে দিয়েছে দেখো 16 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলেছে 16 সেন্টিমিটার। তাহলে একটা ত্রিভুজ 20 সেন্টিমিটার, একটা ত্রিভুজ 16 সেন্টিমিটার, এবং এই দুটো ত্রিভুজের একটা অনুরূপ বাহু বলেছে, দেখো এখানে বলেছে একটি বাহুর দৈর্ঘ্য, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু কত। অনুরূপ বাহু মানে ধরো, এটা একবার বলে দিচ্ছি, ধরো এসির সাথে ডিএফ টা যদি অনুরূপ হয়, তাহলে তোমাকে বলে রাখি এসি যদি 9 হয়, মানে এই বাহুটার সাথে এই বাহুটা অনুরূপ, ঠিক আছে, মানে এই বাহুটার সাথে এই বাহুটা অনুরূপ, ঠিক আছে, বুঝলাম। তাহলে এসি যদি 9 হয়, তোমাকে বার করতে বলেছে ডিএফ এর মানটা কত। ভালো করে শুনবে, যদি ত্রিভুজ দুটোর পরিসীমা 20 করে হতো, তাহলে অনুরূপ বাহু এটা 9 হলে এটাও 9 হতো, কিন্তু যেহেতু পরিসীমা আলাদা তাহলে মানটা আলাদা বেরোবে, ঠিক আছে। তো চলো সেই অনুযায়ী করা যাক। এখানে একটা শর্টকাট সূত্র রয়েছে, ঠিক আছে, এখানে শর্টকাট সূত্রটা আমি বলেছি। প্রথম ত্রিভুজের, ভালো করে শুনবে, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, কি দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা হলো ইকুয়াল টু প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু, এই সূত্রটা মাথায় রাখবে, এটা আসবেই কিন্তু, প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে কি বললাম বুঝতে পারলাম? প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান সমান প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্ক শুরু করবো। চলো, প্রথম ত্রিভুজের পরিসীমা কত 20 সেন্টিমিটার বসিয়ে দিলাম, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত 16 সেন্টিমিটার বসিয়ে দিলাম, প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু যেটা আমাদের বলে দিয়েছিল এসি 9 বসালাম। এবার ডিএফ টাকে আমরা ধরে নিলাম, ডিএফই ধরে নিলাম, বা তোমরা আরেকটা কাজ করতে পারো, ডিএফ টাকে তোমরা এক্স ধরে নিতে পারো। তাহলে এক্স ধরে নিলাম, কোনাকুনি গুণ করি, 20 সাথে তোমার এক্স গুণ করবো, 9 সাথে 16, তাহলে 20 সাথে এক্স গুণ করলাম, 16 ইন্টু 9 করলাম, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো 16 বাই 9 বাই 20, 4 দিয়ে করলে 4 5 20, 4 দিয়ে করলে 4 4 16, তাহলে কত হলো 4 9 36, 36 বাই 5, তাহলে এক্স এর মান বেরোলো কত 36 বাই 5। তাহলে 36 বাই 5 কে আমি ভাগ করব, তাহলে কত আসবে 5 7 35, 5 7 35, 1 পয়েন্ট দিয়ে 0, 5 দুগুণে 10, তাহলে কত হলো 7.2 সেন্টিমিটার। তাহলে এই যে ডিএফ বা অনুরূপ বাহুটার দৈর্ঘ্য কত হলো 7.2 সেন্টিমিটার, 7.2 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে দাও, সুতরাং অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার। ক্লিয়ার বস? ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে চলে যাই।
চলে আসি এবার আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো তোমাদের স্ক্রিনে উঠছে, বলছে এবিসি একটা ত্রিভুজ। ঠিক আছে, এবিসি ত্রিভুজটা আমি কেমন জানি না, চলো আইডিয়া করে নিলাম এরকম একটা সমকোণী ত্রিভুজ হবে কিনা সেটাও পরে প্রমাণ করব। তাহলে চলো, এটা হচ্ছে এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। আচ্ছা, এবি বলেছে হচ্ছে 2a-1, এবি বলেছে 2a-1, ঠিক আছে। আচ্ছা, এসি বলেছে, এসি এই যে এসি বলেছে কত, 2√2a। আচ্ছা, স্ক্রিনে দেখো তোমাদের উঠছে কিন্তু। আর বিসি বলেছে 2a+1, ঠিক আছে। প্রত্যেকটা আমি বার করলাম, যা বলেছিল তাই করলাম। 10 নম্বর অঙ্ক। এবার আমি একটা কাজ করি, এসি তার হোল স্কোয়ার করব, মানে এসি স্কোয়ার করব। আচ্ছা, এবি তার স্কোয়ার করব। আর কি করব, আর আমি কি করব, বিসি তার স্কোয়ার করব। চলো প্রত্যেকটারই আমি স্কোয়ার করি। চলো, এসি মানে কত, এসি মানে হচ্ছে 2√2a। তাহলে তার যদি স্কোয়ার করি তাহলে হবে 2 এর স্কোয়ার করলে হবে 4। এদিকে শোনো, 2 এর স্কোয়ার করলে 4, আর এটা রুটের ভেতর বাইরে, রুটের ভেতর আছে, স্কোয়ার করলে বাইরে চলে আসবে, তাহলে হবে 8a। তাহলে বলতে পারলাম, আরেকবার বলছি, 2 এর স্কোয়ার করলে 4, √2 এর স্কোয়ার করলে 2a, তাহলে 8a হয়ে গেল, ঠিক আছে। এবার এবি স্কোয়ার, এবি কোথায়, এবি এবি রয়েছে 2a-1 তার হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র বসাই, 2a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে 4a স্কোয়ার - 4a+1 হয়ে গেল। এটা এবি স্কোয়ার হয়ে গেল। বিসি স্কোয়ার করি, বিসি রয়েছে 2a+1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে করলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস 4a+1 হয়ে গেল। এবার আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমরা বসাই, যদি এরকম ভাবে ধরি, বিসি স্কোয়ার, আমরা এরকম ভাবে লিখছি, বিসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব এবি স্কোয়ার প্লাস ভূমি এসি স্কোয়ার। যাই হোক, আমরা তো জানি না ত্রিভুজের কোনটা ভূমি কোনটা লম্ব। বসালাম, বিসি কোথায়, বিসি 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 এই যে বিসি, তার যদি আমরা কি করলাম, বিসি স্কোয়ার করেছি, অলরেডি কি বেরিয়েছে, 4a স্কোয়ার প্লাস 4a+1। এবি স্কোয়ার, এবি কত বেরিয়েছে, 4a স্কোয়ার - 4a+1। আর এসি স্কোয়ার কত বেরিয়েছে, প্লাস 8a, ঠিক আছে। এবার দেখো, 8টে থেকে 4টে চলে গেলে 4টে স্কোয়ার থাকে, তাহলে প্লাস 4a+1। আর এদিকে তো কিছু কাটাকুটি নেই, তাহলে a স্কোয়ার প্লাস 4a+1। এবার তুমি যদি একটু দেখো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পুরোপুরি সমান হয়েছে। এটা কি করেছিলাম, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি করি, তাহলে ক্ষেত্রে দেখছি দুদিকটা সমান হচ্ছে। তো আমরা জানি অতিভুজের স্কোয়ার আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে দুটো সাইড সমান হওয়া, এটা কার সূত্র অনুযায়ী হয়, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, ঠিক আছে। পিথাগোরাসের সূত্রানুযায়ী, ঠিক আছে, সূত্রানুযায়ী। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার করলে যা হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে তাই হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, বিএসি, এই অ্যাঙ্গেলটা তাহলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু পিথাগোরাসের সূত্র প্রযোজ্য হয়, ঠিক আছে। তাহলে বিএসি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। বলতে পারলাম, এই অবধি পুরো ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে চলে যাই। চলে আসি 11 নম্বর অঙ্ক। দেখো প্রশ্ন তোমাদের স্ক্রিনে উঠছে, বলছে একটা আয়তঘনের তল সংখ্যা x বলেছে, তাহলে আয়তঘনের তল সংখ্যা হয় 6, ধার সংখ্যা y, ধার সংখ্যা হয় 12, শীর্ষবিন্দু বলেছে, শীর্ষবিন্দু z বলেছে মানে 8 হবে, কর্ণের দৈর্ঘ্য p বলেছে মানে 4 হবে। এবার বলেছে এইটার মান নির্ণয় করো। চলো বসাই, x এর জায়গায় 6 যেমন আছে বসলো, y এর জায়গায় 12 আছে 12 বসলো, z এর জায়গায় কত রয়েছে 8 আছে 8 বসলো, p এর জায়গায় 4 বসলো। সব প্লাস গুলো একদিকে টেনে নাও, 6 প্লাস 8 প্লাস 4, মাইনাসটাকে পরে রাখো। তাহলে 8 আর 4 12, 12 আর 6 18, 18 মাইনাস 12 মানে 6 হবে অ্যান্সার, 6 হবে অ্যান্সার। এবার অনেকে বলবে দাদা এই অঙ্ক তো খুব ইজি, এটা কি আসবে? এটা ইজি তখনই হবে যখন তুমি তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু, কর্ণের দৈর্ঘ্য এগুলো তুমি মাথায় রাখতে পারবে। অনেকে কিন্তু এটা ভুল করে দেয়, তাতে অঙ্ক ভুল হয়ে যেতে পারে। বলতে পারলাম, চলো চলে আসি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক কি বলেছে, একটা গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ, অপর গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে কি হচ্ছে, বড় গোলকের ব্যাস, ভালো করে শোনো, বড় গোলকের, আমি দুটো গোলক ধরলাম, বড় গোলকের ব্যাস, আর একটা ধরলাম আমি ছোট গোলকের ব্যাস। কি কি ধরলাম, বড় গোলকের ব্যাস, ছোট গোলকের ব্যাস। বলছে বড় গোলকের ব্যাস ছোট গোলকের দ্বিগুণ, মানে একটি গোলকের ব্যাস অপর গোলকের দ্বিগুণ, একটি গোলকের ব্যাস অপর গোলকের দ্বিগুণ, মানে যদি এটা হচ্ছে, এটা যদি আর হয় এটা হবে 2r। কথাটা বলতে পারলাম, একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ। তারপরে কি বলেছে, হলে বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সমগ্র তলের ক্ষেত্রফল, এবং তারপরে আর কি বলেছে, ছোট গোলকটির আয়তনের সংখ্যামানের সমান, এটার সমগ্র তল আর এটার আয়তন দুটো সমান হলে
তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত, মানে এই ছোট গোলকের ব্যাসার্ধ মানে আর এর ব্যাসার্ধটা জানতে হবে তোমাকে, ঠিক আছে, মানে আর যে গোলক ব্যাসযুক্ত যে গোলক তার ব্যাসার্ধ জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো বড় গোলকের ব্যাস বার করেছি, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বার করি, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত হবে বলতো, 2r/2 মানে হচ্ছে 2 কেটে গিয়ে r সেন্টিমিটার। আচ্ছা ছোট গোলকের ব্যাস r ছিল, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে কিন্তু r/2 সেন্টিমিটার। আমাদের প্রশ্নানুসারে কি বলেছে ভালো করে বুঝতে হবে, প্রশ্নানুসারে আমাদের বলেছে যে বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, বড় গোলক কোথায়, এই যে বড় গোলক, তার ব্যাসার্ধ আমরা জেনে গেছি। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr², তার সাথে ছোট গোলকটির কি আয়তনের দৈর্ঘ্য সমান হবে, আয়তনের সূত্র কি, গোলকের 4/3 r³। চলো যেমন আছে বসাই 4/3। ছোট গোলকের আর এর মান কত, ছোট গোলকের আর মানে কিন্তু r/2, তাহলে এখানে বসালাম r/2, ছোট গোলকের আয়তন বলেছিল মাথা রাখবে। আচ্ছা বড় গোলকের 4πr এর মান কত আছে, আর এর মান r আছে, r² রেখে দিলাম। চলো এবার আমরা ক্যালকুলেশন শুরু করি, 4/3 r² করলে r², 2 করলে 4, এখানে 4πr²। একটু স্মার্টলি কাটবো, এখানে একটু স্মার্টলি কাটবো, এখানে কিউব আছে কিন্তু, ঠিক আছে, তাহলে এখানে 2 এর কিউব 8 হবে, ঠিক আছে, একটু স্মার্টলি কাটবো, এদিকে দেখাও, তোর এখানে কিউব আছে, আবার বলে দিচ্ছি 4/3 r³ r এর জায়গায় r/2 তার কিউব করলাম 4/3 তাহলে এই আর মানে আরই থাকলো বড় গোলকটা, ঠিক আছে, r এর কিউব করলে 8, 2 এর কিউব করলে 8। এবার দেখো স্মার্টলি কাটছি, 4 এর সাথে 4 কাটবো, পায়ের সাথে পাই কাটবো, r² দিয়ে r কাটবো, এই অবধি হয়ে গেল। তাহলে এরকম এখন আছে r 8 3 24, আর এখানে কত রয়েছে, এখানে কিছু নেই মানে, আচ্ছা শূন্য না, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে r = কত হয়ে গেল, 24 হয়ে গেল। আর এর যে মানটা বেরোলো সেটা 24 বেরোলো। তাহলে আরেকবার বলে দিচ্ছি, বড় গোলকের ব্যাস 2r হলে ব্যাসার্ধ r হবে, ঠিক আছে, ছোট গোলকের ব্যাস r হলে ব্যাসার্ধ r/2 হবে। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করেছি, এখান দিয়ে 4 কেটে গেছে, পাই কেটে গেছে, r³ আর r² থেকে এখানে r কেটে গেছে, এত অবধি বুঝতে পারলাম। এখান থেকে এবার কি আছে, এখানে আছে 3 আর 2 এর কিউব 8, তাহলে 3 আর 8 24, আর তো কিছু বেঁচে নেই, তাহলে 24টা গিয়ে গুণ হয়ে গেল, তাহলে r এর মান যেটা হয়ে গেল সেটা হয়ে গেল 24 সেন্টিমিটার। এবার এই ছোট rটার মান তোমাকে কি বার করতে বলেছে, ছোট গোলকটির ব্যাসার্ধ, তাহলে ছোট গোলকটির ব্যাসার্ধ বার করব, তাহলে লিখবো ছোট গোলকের ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ। আচ্ছা ছোট গোলকের ব্যাসার্ধ কত ছিল, r/2, মানে r এর মান যেটা 24 বেরিয়েছে, 24/2 মানে 12 হবে অ্যান্সার। কত হবে অ্যান্সার, 12 হবে অ্যান্সার। বলো বুঝতে পারলাম কিনা, এই অবধি ক্লিয়ার, চলো নেক্সট অঙ্কে আসা যাক। চলে আসি 13 নম্বর কোশ্চেন, দেখো স্ক্রিনে উঠছে, বলছে tan θ + 15 ডিগ্রি = √3 হলে sin θ + cos θ এর মান কত। বাবু এটা খুব ইজি, দেখো কিভাবে করব, tan, ঠিক আছে, tan θ + 15 ডিগ্রি যেমন আছে রাখলাম, এই যে √3 কার মান, এই tan এর কোন মান, √3 tan 60 ডিগ্রির মান হয়ে গেল। এবার বোথ সাইড দিয়ে tan ক্যান্সেল আউট হয়ে গিয়ে θ = +15 টা ওদিকে গিয়ে -15 হয়ে গেল, তাহলে কত হলো, 60 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করলে 45 ডিগ্রি হলো, তাহলে থিটার মান হয়ে গেল 45 ডিগ্রি। আমি আরেকবার বলছি, tan θ + 15 ডিগ্রি √3, tan কত ডিগ্রির মান, tan 60 ডিগ্রি, বোথ সাইড দিয়ে tan ক্যান্সেল আউট হয়ে গিয়ে θ + 15 কে ওদিকে পাঠিয়ে দিলাম, 60 ডিগ্রি -15 ডিগ্রি হয়ে গেল 45 ডিগ্রি। এবার আমরা এখানে বসাবো sin থিটার জায়গায় 45 ডিগ্রি প্লাস cos এই থিটার জায়গায় 45 ডিগ্রি। তোমাদের বলে রাখি sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে √2 কে যদি আমরা লসাগু করি তাহলে হবে √2 হবে, আর উপরে হবে 1 + 1, তাহলে 2/√2। নিচে √2 কে ক্যান্সেল করার জন্য নিচে একবার √2 দিয়ে গুণ, উপরে একবার √2 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 2 × √2, আর নিচে √2 গুণ করে শুধু 2 আসে, তাহলে 2 কেটে গিয়ে অ্যান্সার এলো √2। তাহলে বোঝাতে পারলাম, আবার বলছি sin 45 এর মান 1/√2, cos 45 এর মানও 1/√2, দুটো √2 কে লসাগু করলে শুধু √2 হয়, √2 কে √2 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, √2 কে √2 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, দুটো 1 কে যোগ করলে হচ্ছে 2, নিচে হরে করণী আছে, নিরসন করতে হবে, √2 আছে তো, তাই নিচে আরেকটা √2 দিয়ে উপরে একটা √2 দিয়ে গুণ করলাম, √2 গুণ করলে √2², সেখান থেকে 2 বেরিয়ে আসবে, উপরে 2 নিচে 2 কেটে গিয়ে অ্যান্সার হবে √2। বললাম তো, চলো চলে আসি পরবর্তী অঙ্কে। তো এবার আমরা 14 নম্বর সামটা, 14 নম্বর বা 14 সাম কি বলেছে স্ক্রিনে বলো, বলেছে x = a sec θ, x = a sec θ এবং y = b tan θ, y = b tan θ,
ঠিক আছে, হলে এক্স ও ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক করতে হয়েছে, এক্স আর ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক। এদিকে দেখো, ঠান্ডা মাথায় শোনো কি করবো দেখো, আমি একটা কাজ করব, খুব ভালো করে শুনবে। এই যে প্রথম যেটা, এই 1 নম্বর ইকুয়েশনটাকে নিয়ে শুরু করছি, x = a sec থিটা আছে। তো এবার তুমি একটা কাজ করো, এই যে এটা গুণ নিয়ে চলে আসো x বাই a ইকুয়াল টু sec থিটা। এবার তুমি একটা কাজ করো, দুটো সাইডকে স্কয়ার করো, মানে বোথ সাইডকে বর্গ করো। ঠিক আছে, করলে হবে x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এটা হয়ে গেল একটা, এটা হলো ফার্স্ট ইকুয়েশন থেকে এটা হলো। এবার আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে বার করছি, y ইকুয়াল টু b tan থিটা ছিল, বিটা গুণ ছিল, বিটাকে y নিচে নিয়ে চলে আসো, তাহলে tan থিটা। এবার আমি একটা কাজ করি, বোথ সাইডকে স্কয়ার করি, বোথ সাইডকে যদি স্কয়ার করি y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই বেরিয়ে গেল আমাদের দুটো মান। এবার আমরা একটা কাজ করব, আমরা শিখেছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটার মান হচ্ছে কি x স্কয়ার বাই x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল, আচ্ছা এটা হয়ে গেল কিসের মান, sec স্কয়ার থিটার। আর tan স্কয়ার থিটার মান কি আছে, মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। লাস্টের যে ইকুয়েশনটা আমরা পেলাম, এর মধ্যে দেখো থিটা বর্জিত, মানে এটার মধ্যে কোথাও থিটা নেই, এটার মধ্যে কোথাও থিটা নেই, মানে এটাই হলো থিটা বর্জিত সম্পর্ক। বুঝতে পারলাম? আরেকবার বলে দিচ্ছি কি করলাম, এটা গুণ ছিল, পাশে বাই করলাম, বোথ সাইডকে স্কয়ার করলাম, দিয়ে এরকম রেখে দিলাম। সেম ভাবে এই যে y ইকুয়াল টু b ইনটু tan থিটা, বিটা গুণ ছিল, পাশে বাই করলাম, বোথ সাইডকে স্কয়ার করলাম, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার থিটা। এই tan স্কয়ার আর sec স্কয়ারের একটা সম্পর্ক আছে, এরা কোনোদিন প্রেম করেনি কিন্তু বিবাহ হয়েছিল। আমার শর্ত অনুযায়ী sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটার যে মান সেটা বসিয়েছি, tan স্কয়ার থিটার যে মান সেটা বসিয়েছি, ইকুয়াল টু 1 বসিয়েছি। এই পুরো ইকুয়েশনটার মধ্যে কোনো থিটা নেই, এই সম্পর্কটাকেই বলে থিটা বর্জিত সম্পর্ক। হয়ে গেল 14 নম্বর সাম। কেমন লাগছে ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ভাই প্রচুর খাচ্ছি, গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে তোমাদের জন্য এত রকম ভাবনা চিন্তা করতে করতে। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। চলো চলে আসি নেক্সট অঙ্কে। কি বলেছে 15 নম্বর সাইন, মানে যে 15 নম্বর সানটা রয়েছে, বলছে sin 2x + y = cos 4x - y হলে tan 3x এর মান কত। তাহলে আমি একটা কাজ করছি, ভালো করে শুনবে, আমি সাইনটা কে এরকম ভাবে লিখছি, sin 90 ডিগ্রি মাইনাস 2x + y। তাহলে তুমি একটা কথা বলবো, 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সাইনটা কি হয়ে যায়, cos হয়ে যায়। আর ডান দিকেরটা যেমন আছে রেখে দাও, ডান দিকেরটা যেমন আছে রেখে দাও। আমি কি করলাম, sin থিটাকে cos 90 ডিগ্রি মাইনাস থিটাতে কনভার্ট করে নিলাম। এবার বোথ সাইড দিয়ে cos cos কেটে গিয়ে তাহলে হলো 90 ডিগ্রি মাইনাস 2x মাইনাস y, আর এখানে হচ্ছে 4x মাইনাস y। এই অবধি হলো। তুমি একটা কাজ করো, তুমি এখান দিয়ে ঠান্ডা মাথায় একটা জিনিস ভালো করে ভাবো, x আর y গুলোকে একদিকে টেনে নাও, সংখ্যাগুলোকে একদিকে টেনে নাও। সংখ্যা 90 ডিগ্রি এদিকে থাকলো, আর এই যে x y গুলোকে সব একটা সাইডে টেনে নিচ্ছি। এদিকে কি আছে, 4x মাইনাস y, এগুলোকে সব এদিকে টেনে নাও। মাইনাস 2x এদিকে গেলে হবে প্লাস 2x, মাইনাস y এদিকে গেলে হবে প্লাস y। প্লাস মাইনাস কেটে গেল, 4টা x আর 2টো x হয়ে গেল 6টা x। 90 ডিগ্রি, x এর সাথে 6টা গুণ আছে, 6টা বাই করে দাও। তাহলে 90 ডিগ্রি বাই 6 যদি করি, তাহলে 6 দিয়ে 6 কে 6, 7 8 9, 6 5 30। তাহলে 15 ডিগ্রি, যে x এর যে মানটা বেরোলো সেটা বেরিয়ে গেল 15 ডিগ্রি। এবার এই 15 ডিগ্রিটাকে এখানে বসাও, tan 3 ইনটু x এর মান কত, 45 ডিগ্রি। x এর মান কত বেরিয়েছিল, 15 ডিগ্রি বেরিয়েছিল, x এর মান 15 ডিগ্রি বেরিয়েছিল, বসিয়ে দিলাম। তাহলে 3 ইনটু 15 করলে হয় tan 45 ডিগ্রি। tan 45 এর মান আমরা সবাই জানি, বাচ্চারাও জানে, tan 45 মানে 1। ব্যাস হয়ে গেল। 15 নম্বর সাম অবধি দৌড়িয়ে গিয়েছি, ঝড় উঠে গেছে। এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম যে মাধ্যমিকের ম্যাথ এক্সামটা কবে হবে, তার আগে তোমাদের জন্য আগুন আগুন জিনিস নিয়ে আসবো। টপ 30 1 মার্কস অলরেডি হয়ে গেছে, টপ 22 মার্কসে চলছে। 40 আওয়ার্সে কিভাবে মাস্টার প্ল্যান বা কিভাবে একদম মাইন্ড সেট করবে, একদম পুরো একদম সেট করে দিয়েছি। 40 ঘন্টা কিভাবে পড়বে সেটা ভিডিও দিয়ে দিয়েছি, প্রশ্নপত্র ফাস্ট করে দিয়েছি। তোমাদের যে টোটাল ফর্মুলা যতগুলো চ্যাপ্টার আছে সেইগুলো নিয়ে অলরেডি আগে ভিডিও দিয়ে দিয়েছি। 101 মার্কস 102 মার্কস দিয়ে দিয়েছি। কি লাগবে সব দিয়ে দিয়েছি, খালি চ্যানেলটাকে ভিজিট করো, লাইক করো, শেয়ার করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে যেও। আর এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করো। চলো চলে আসলাম 15 নম্বর কমপ্লিট, 16 নম্বরে চলে আসি। চলো, 3x - 5y / 3x + 5y = হাফ হলে এই যে এইটা ইকুয়েশনটা রয়েছে এর মানটা নির্ণয় করতে বলেছে। চলো অঙ্ক করা শুরু করি, কোনাকুনি গুণ করি। প্রথমে দেখো, আমি একটা কাজ করি, 2 দিয়ে এটাকে গুণ করা শুরু করি। 2 এর সাথে 3 গুণ করলে 6x, 2 এর সাথে 5 গুণ করলে 10y। ঠিক আছে, একের সাথে এটা গুণ করলে যা আছে দেখে দেখে তাই বসিয়ে দেবো। কি করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন করলাম, কোনাকুনি গুণ করলাম। x গুলোকে একদিকে, y গুলোকে একদিকে টেনে নেবো, x গুলোকে একদিকে, y গুলোকে একদিকে টেনে নেবো। এখানে 6x, এইদিকে x টা এদিকে টেনে নিলাম, তাহলে -3x হয়ে গেল। এই 10y কে ওদিকে টেনে নেবো, তাহলে 5y + 10y।
তাহলে কত হলো 15y হয়ে গেল, আর 6x থেকে 3x চলে গেলে হবে 3x। তাহলে এই অবধি বুঝতে পারলাম x টাকে যদি বাঁদিকে রাখি, তিনটে গুণ আছে, এ পাশে গিয়ে বসিয়ে দেবো, তাহলে 3 5 15। তাহলে x এর যে মানটা পেয়ে গেলাম, সেটা হয়ে গেল কি 5y। x এর মান কত পেয়ে গেছি 5y, এই x এর মানটা কি ওখানে বসিয়ে দেবো, তাহলেই খেলা খতম। দেখো এদিকে যেমন আছে 3 লিখলাম, x এর স্কয়ার, x এর মান আছে 5y, তাহলে 5y তার হোল স্কয়ার মাইনাস 5y এর হোল স্কয়ার, যেমন আচ্ছা সরি 3 যেমন আছে x স্কয়ার মানে 5y তার হোল স্কয়ার মাইনাস 5y স্কয়ার যেমন আছে বসে গেল। এখানে 3 যেমন আছে ইনটু x স্কয়ার মানে 5y তার হোল স্কয়ার, কারণ x এর মান কত বেরিয়েছিল 5y বেরিয়েছিল, প্লাস 5y স্কয়ার যেমন আছে রেখে দাও। চলো মান বসানো কমপ্লিট, এবার অঙ্কও কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখো 3 যেমন আছে থাকলো, 5 এর স্কয়ার হয় 25, y স্কয়ার করলে হয় y স্কয়ার মাইনাস 5y স্কয়ার যেমন আছে বসে গেল। 3 যেমন আছে বসলো, 5 এর স্কয়ার করলে 25 ইনটু y স্কয়ার করলে y স্কয়ার প্লাস 5y স্কয়ার। এই অবধি বুঝলাম। এবার ক্যালকুলেশন করছি, দেখো 3 এর সাথে 25 গুণ করলে 75y স্কয়ার আর মাইনাস 5y স্কয়ার বাই 3 5 এ 25 3 এ 75y স্কয়ার প্লাস 5y স্কয়ার। তাহলে 75 থেকে 5টা চলে গেলে হবে 70y স্কয়ার, আর 75 এর সাথে 5 যোগ হলে হবে 80y স্কয়ার। এবার তুমি জানো y স্কয়ার কেটে যায়, আর যদি আমরা এখান থেকে 0 0 কেটে দিতে পারতাম, চলো 0 0 কেটে দিই, এত খাটবো না। 80 আছে 0 0 ভোগ কাটা, তাহলে 7/8। তাহলে কত आंसर হবে 7/8। এবার যদি তুমি 7/8 আকারেও লিখতে পারো বা 7:8 আকারেও লিখতে পারো, 7/8 ও লিখতে পারো বা 7:8 আকারেও তুমি লিখতে পারো। বলো বলো 7:8 আকারেও লিখতে পারো, 7/8 আকারেও লিখতে পারো। বলো কোনো সমস্যা আছে কিনা, বলো বুঝতে পেরেছো কিনা। কত নম্বর অঙ্ক হয়ে গেল, 16 হয়ে গেল। এবার আমরা চলে যাবো 17 নম্বর। একটু ফাস্ট করাচ্ছি কারণ সময় কম, এখন অত ধৈর্য নেই। যত তাড়াতাড়ি ফাস্ট আমার ভিডিও দিয়ে দেবো, তত তাড়াতাড়ি তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্রচুর ভিডিও আসতে চলেছে এখনো, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্ক 17 নম্বর অঙ্ক। দেখো স্টারের বন্যা বইয়ে দিয়েছি, কারণ এইটা এবছর পরীক্ষায় আসছে 99.99% গ্যারান্টি, কারণ ডেটল স্যাভলনও তোমাদের 0.1% গ্যারান্টি দিতে পারে না, আমি কোথাকারকে। তাই বলে দিচ্ছি 99.99% গ্যারান্টি এবার আসছে। তো চলো চলে আসি, কি করবো দেখো খুব ভালো করে শোনো। দুটো ইকুয়েশন দিয়েছে, আর cos θ = 2√3 আর sin θ = 2 হলে থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে অবস্থিত হবে এবং আর ও থিটার মান তোমাকে বার করতে হবে। তো চলো আমি সর্বপ্রথম একটা কাজ করি, এটাকে তুলে নিয়ে আসি। আর cos θ = 2√3। তুমি একটা কাজ করো, বোথ সাইডকে স্কয়ার করো, চলো করে দিয়েছি কাকা। তাহলে এটা কি হবে r স্কয়ার cos স্কয়ার θ, এটা 2 স্কয়ার করলে হবে 4, √3 স্কয়ার করলে হবে 3, মানে 4 3 12। ঠিক আছে, তাহলে তুমি যদি একটু ভালো করে লেখো এরকম হবে r স্কয়ার cos স্কয়ার θ = 12। এটা হলো ইকুয়েশন নাম্বার 1। এটা যেটা করলাম এটা হলো সমীকরণ নম্বর 1। পরেরটা করি, চলো পরেরটা কি বলেছে, r sin θ = 2। বোথ সাইডকে স্কয়ার করো, বোথ সাইডকে যদি স্কয়ার করো হবে r স্কয়ার sin স্কয়ার θ = 2 স্কয়ার 4। এই যে দুটো ইকুয়েশন বেরোলো। তুমি একটা কাজ করো বস, এই দুটোকে ধরে যোগ করে দাও, এটাকে যোগ করে দাও, তাহলে লিখবো 2 + 1 করে পাই। তাহলে হবে r স্কয়ার sin স্কয়ার θ প্লাস এক নম্বর কোনটা আছে, এটা আছে r স্কয়ার cos স্কয়ার θ = এটা আছে 4 আর এদিকেরটা আছে 12। কি করলাম, এই যে দুটো ইকুয়েশনকে বোথ সাইড স্কয়ার করলাম, করার পর দুটো ইকুয়েশন পেলাম, দুটোকে ধরে যুক্ত করে দেবো। এটার বাঁদিকের সাথে এটার বাঁদিকের যোগ, এটার ডান দিকের সাথে এটার ডান দিকে যোগ করে দিয়েছি। এই দুটো থেকে তুমি r স্কয়ারকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 4 আর 12 যোগ করলে 16। এখানে দেখো r স্কয়ার যেমন আছে একটু ভালো করে মন দিয়ে শুনবে, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান হয় 1, এই টোটালটার মান হয় 1 = 16। তাহলে r স্কয়ার এখান থেকে স্কয়ার উঠলে ইকুয়াল টু ওদিকে রুট হবে। ভালো করে শোনো, r স্কয়ারের সাথে 1 গুণ করলে r স্কয়ার, এদিক থেকে স্কয়ার উঠলে এদিকে রুট 16, মানে কার কি করে আসে 4 গুণ 4 করলে বাইরে 4 আসে। তাহলে r এর মান আমাদের 4 চলে এসেছে, তাহলে তুমি বস বুঝে গেছো একটা জিনিস আমরা পেয়ে গেছি, r এর মান জানতে চেয়েছিল, থিটার মান জানতে চেয়েছিল, r এর মান বার করে দিয়েছি। থিটার মান কিভাবে বার করব, কোনো চাপ নেবে না, তুমি যে কোনো একটাকে তোলো, তুমি এইটাকেই তোলো। চলো r স্কয়ার sin স্কয়ার θ = 4। এবার তুমি এখানে r স্কয়ার, r এর মান 4 আছে, তো তুমি 4 এর স্কয়ার করো। এখানে যেমন sin স্কয়ার θ আছে থাকলো, এখানে 4 যেমন আছে থাকলো, sin স্কয়ার θ যেমন আছে থাকলো, 4 যেমন আছে থাকলো। 4 এর স্কয়ার কত হয় 16, এটা গিয়ে পাশে বাই হয়ে গেল, কেন এ পাশে ইনটু তে রয়েছে। আবার বলে দিচ্ছি 4 এর স্কয়ার 16, এ পাশে ইনটু থেকে এ পাশে গিয়ে বাই হয়ে গেল, কাটাকুটি। আচ্ছা এবার ছেড়ে দাও, এবার এখান থেকে শুরু করছি। sin স্কয়ার যদি উঠে যায় এদিকে গিয়ে রুট হবে 4/16, তাহলে রুট করলে কত হবে, এদিকে তাকাও ভালো করে শোনো, 4 × 4 4 × 2 =
সরি 4 4 16, 4 1 4, 4 2 4 4 16, তাহলে √1, এদিকে দেখাও ভালো করে শোনো, আরেকবার বলে দিই, কাটাকুটি করি, 4 1 4, 4 4 16, তাহলে উপরে 1 নিচে 4 আছে, তাহলে উপর থেকে 1 বেরিয়ে আসবে, নিচের থেকে 2 বেরিয়ে আসবে, রুটের বাইরে আসছে, তাহলে sin থিটা ইকুয়াল টু হাফ। সাইন কতর মান হাফ হয়? সাইন 30 ডিগ্রির মান হয় হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ হলে সাইন সাইন কেটে গিয়ে থিটা ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত হবে? 30 ডিগ্রি। তাহলে থিটার যে মানটা হবে সেটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। বলো বুঝতে পারলে কিনা, বলো বুঝতে পারলে কিনা, ঠিক আছে বলো এখান থেকে বুঝতে পারলে কিনা। তাহলে আর এর মান হয়ে গেল 4, থিটার মান হয়ে গেল 30 ডিগ্রি। এই যে সামটা, এই সামটা এবছর পরীক্ষার জন্য সব থেকে ভাইটাল সাম, এবছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট 2 মার্কসের। এটা আমি বলবো যারা দেখলে যদি মনে হয় যে স্পিড হয়ে গেছে আরেকবার দেখে নাও ভিডিওটা। বলতে বললাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী আরেকটা বাম্পার স্টার वाला কোশ্চেন নিয়ে আমরা 17 পর 18তে পদার্পণ করছি। চলে আসছি পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। দেখো অঙ্কটা তোমাদের স্ক্রিনে উঠছে, বলেছে 3 সেমি এবং 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত, এই দুটো বৃত্তের একটা সরল সাধারণ স্পর্শক হচ্ছে 12 সেন্টিমিটার। এই দুটো বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্ব, মানে দুটো বৃত্ত দুটো থেকে কত দূরে অবস্থিত, আরেকবার বলছি দুটো বৃত্ত থেকে একটু দূরে অবস্থিত, এদের স্পর্শদ্বয়ের দূরত্ব 12 সেন্টিমিটার। এদের একটার ব্যাসার্ধ 3, একটার ব্যাসার্ধ 2, বাট এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে এর থেকে জীবনে কত দূরে অবস্থিত সেটা বার করতে হবে। এটার একটা সূত্র হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল টু কেন্দ্রদ্বয়ের দূরত্ব স্কয়ার ইকুয়াল টু মাইনাস ব্যাসার্ধের সমষ্টি স্কয়ার। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত? 12 ছিল, তুমি 12 স্কয়ার বসিয়ে দাও। কেন্দ্রদ্বয়ের দূরত্ব দাদা জানি না, এবি, তাহলে এখানে এবি বসিয়ে দাও। কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমরা জানি না। ব্যাসার্ধের সমষ্টি, ব্যাসার্ধ ছিল 2 আর 3, তাহলে 3 + 2 তাদের সমষ্টির স্কয়ার করলাম, বুঝতে পারলাম। এরপরের লাইনে কি করব? 12 স্কয়ার হয় 144, ঠিক আছে। এবি স্কয়ার যেমন আছে এবি স্কয়ার রেখে দাও, মাইনাস 3 আর 2 5 করলে কত হবে? 3 আর 2 5, 5 এর স্কয়ার হয় 25। এই -25 কে এদিকে টেনে নাও, -25 কে এদিকে টেনে নিলে কি হবে? 144 + 25 ইকুয়াল টু এবি স্কয়ার, ঠিক আছে, এবি স্কয়ার। তাহলে 144 আর 25 কে যোগ করলে হবে 169। এবার এবি এই যে মাথায় স্কয়ারটা এটাকে তুলে দিলে অপোজিট সাইডে গিয়ে রুট হয়ে যায়, তাহলে অপোজিট সাইডে গিয়ে যদি রুট হয় তাহলে এবি ইকুয়াল টু 169 তোমাদের হয় 13 × 13 করলে, তাহলে সেখান থেকে 13 বেরিয়ে আসবে, মানে এবির যে ডিসটেন্স সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শর্টকাট প্রসেস, এইটা ফর্মুলাটা মাথায় রাখবে, খুব ইজিলি এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু আসবে, যা বলে দেবো আসবেই। হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, 3 2 এর জায়গায় 8 5 দিতে পারে, আমি যা বলছি তাই হতে পারে। এদের মধ্যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলে দিল, স্পর্শকের দৈর্ঘ্য বার করতে বললে, আজ যখন এই কথাটা বললাম তুমি কমেন্ট সেকশনে লিখে রেখে দাও, এই অঙ্ক আসবেই আসবে, একটা না একটা আসবেই, বলে বললাম। তাহলে এই অবধি আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। 18 নম্বর সাম খুব ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখো, এরকম একটা অঙ্ক আসবেই আসবে। এবার আমরা চলে যাবো 19 নম্বর সামে। তো চলো চলে আসি একদম সর্বশেষ অঙ্ক। এটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক? 20 নম্বর অঙ্ক। আচ্ছা 20 নম্বর না, 19 নম্বর অঙ্ক, সরি। এটা আমাদের কত নম্বর ছিল? 19 নম্বর অঙ্ক ছিল, ঠিক আছে। এটা আমাদের কত নম্বর অঙ্ক ছিল? 19 নম্বর অঙ্ক ছিল, ঠিক আছে। এই অঙ্কটা এবছর আসার চান্স প্রবল রয়েছে, কিন্তু এই অঙ্কটা অনেকে পারে না। আজকের পর আর অসুবিধা হবে না, দেখে নাও কি বলছি, খুব মন দিয়ে শোনো। আমি না একটু বাচ্চাদের মতো করে করব। কিরকম করবো? বাচ্চাদের মতো। কিরকম করবো? দেখো এদিকে 3টে আছে, এদিকে একটা দিয়েছে, না আমি শুনবো না, আমি এদিকেও 3টে করবো। চলো করি। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি। চলো 3টে লিখেছি, 1 2 3 ইনটু ডট 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 দিয়েছে। আমি না মাঝে গিয়ে আবার একজনকে খুব ভালোবেসে ফেলেছিলাম, সেটা হচ্ছে tan 45। এদের মাঝে আসবেই আসবে tan 45 ডিগ্রি, ঠিক আছে। আসলো, খুব ভালো কথা। আবার ডট ডট দিয়ে tan 89 অবধি আছে, আমি যে না আমি 3টে করবো, tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি, ঠিক আছে। চলো আমি 3টেই করে দিয়েছি। তাহলে এদিকে 3টে, এদিকে 3টে, আমি আই এম ভেরি হ্যাপি, 3টে হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমাকে একটা কথা বলি, 1 থেকে 89, খুব মন দিয়ে শুনবে, 1 থেকে 89 টোটাল কতগুলো সংখ্যা হয়? 89 খানা সংখ্যা হয়। সেখান থেকে তুমি না tan 45 কে বাদ দিয়ে দাও, তাহলে 88 হয়। তাহলে 88 কে 2 দিয়ে ভাগ করলে 44 হয়। দাদা এই কথাগুলো বললে কেন? এলে যোগ বিয়োগ শেখালাম, ভালো করে শোনো। 89টা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দাও, সেই একটা সংখ্যা হচ্ছে tan 45, ঠিক আছে। tan 1 থেকে tan 89 অবধি 89টা হয়, সেখান থেকে একটা tan 45 কে বাদ দিয়ে দাও। 88 কে 2 দিয়ে ভাগ করলে 44 হয়, মানে বাঁ দিকে 44 খানা, ডান দিকে 44 খানা আছে। কাকে বাদ দিয়ে? tan 45 কে বাদ দিয়ে, ঠিক আছে। তো বাস এটুকু জানি বুঝে গেছি। এবার আমরা আসবো tan 1 ডিগ্রি যেমন আছে রেখে দেবো, tan 2 ডিগ্রি যেমন আছে দেখে দেখে রেখে দেবো,
tan 3 ডিগ্রি যেমন আছে দেখে দেখে রেখে দেবো, ডট 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 ইনটু tan 45 কে ভালোবেসেছি, ওকে কোনো ডিস্টার্ব করবো না, ডট ডট ডট। আচ্ছা tan 87 ডিগ্রিকে আমি না ভালোবেসে cot 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি লিখলাম, হতে পারে, অবশ্যই হতে পারে। cot 90 ডিগ্রি মাইনাস থিটা করেছি, করলেই হচ্ছে tan থিটা এসে যাচ্ছে, ঠিক আছে? তো খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা ইনটু tan 89 কে আমি লিখলাম cot 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, খুব ভালো কথা। tan কে লিখলাম cot 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আর 2 ডিগ্রি বলছি 1 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইখানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সরি, এটা না একটা কাজ করবে, তুমি এটা tan 87 আছে, তো তুমি একটা কাজ করবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা করলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কত? আচ্ছা তুমি একটা কাজ করো, এটা ছাড়ো, এইটাকে 3 না লিখে এটাকে এরকম লেখো, আরো ভালো কথা বলছি, চলো আরো বুঝিয়ে দেবো, আরো ভেঙে দিয়ে বলছি। tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা তো থিটা ছিল, tan থিটা এটা ছিল, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি, আর cot 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি। চলো বাবা, খুশি হয়েছো? কারো কোনো অসুবিধা নেই? আশা করি কারো কোথাও অসুবিধা করিনি। চলো হয়ে গেছে। এবার একটা কাজ করবো, 90 থেকে 87 গেলে হবে cot 3 ডিগ্রি, তাই তো? cot কত ডিগ্রি হবে? 3 ডিগ্রি হবে। আচ্ছা cot কত ডিগ্রি হবে? 90 থেকে 88 গেলে 2 ডিগ্রি হবে, আর cot কত ডিগ্রি হবে? 1 ডিগ্রি হবে। বলো বুঝতে পারলে কিনা? তাহলে এই তিনটে লাইন আরেকবার বলছি, এদিকে তাকাও। আমরা কি শিখেছি? tan থিটা, এটাকে আমরা লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কি এই যে এই 90 ডিগ্রি থেকে এটা যদি ধরো থিটার জায়গায় 20 হয়, তাহলে 90 থেকে 20 গেলে 70 ডিগ্রি। এই যে এই ব্যাপারটা আমরা করেছি, এই ব্যাপারটা এখানে করেছি, করতে পারলাম। করার পর না আমি একটা কাজ করব, এই cot কে দাদা শিখিয়েছিল, cot কে উল্টে দিলে 1/tan 3 ডিগ্রি হয়, সেম ভাবে cot কে উল্টে দিলে 1/tan 2 ডিগ্রি হয়। আচ্ছা cot কে উল্টে দিলে 1/tan 1 ডিগ্রি হয়। আচ্ছা দাদা এগুলো লিখছো না কেন? এগুলো পুরো সেম সেম যা আছে দেখে দেখে লিখে দেবে, দেখে দেখে লিখতে হবে বলে আর কোনো হেডেক নিনি। চলো দেখে দেখে লিখি, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি। চলো এবার ইনটু দিয়ে ডট 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 ডট, ইনটু দিয়ে ডট ডট ডট, আবার সেম ভাবে ডট 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 ডট, tan 45 ডিগ্রি। চলো ইনটু ডট 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 ডট, এবার tan 1 ডিগ্রি, tan 1 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি ইনটু tan 3 ডিগ্রি, যেমন আছে দেখে দেখে লিখে দিলাম। সবাই খুশি, আমি খুশি। এরপরে দেখো একটা জিনিস ভালো করে দেখো, এই যে tan 3 এর সাথে এই tan 3 কেটে যাবে, tan 3 2 এর সাথে tan 2 কেটে যাবে, tan 1 এর সাথে tan 1 কেটে যাবে। কেন কাটবে? ওপর নিচ কোনাকুনি আছে, মানে নিচে কোনাকুনি আছে, তাই কেটে যাবে। তাহলে 1 থেকে 3 আর 87 থেকে 89, দুটো সাইডে তিনটে তিনটে কাটলো, মানে আমরা বলতে পারি এদিকে 44 আর এদিকে 44 দুটোই কেটে যাবে। মানে এদিকে 44টা মানে tan 44 পর্যন্ত, আর এদিকে tan 46 থেকে 89 পর্যন্ত সবগুলো কেটে যাবে। তাহলে বেঁচে কে থাকবে? আমাদের সকলের প্রিয় ভালোবাসার বন্ধু tan 45। তাহলে বেঁচে থাকছে শুধু tan 45, কারণ সবটা কেটে গেছে। তাহলে tan 45 মানে 1, এটার মান হলো 1। এই অঙ্কটা এবছর পরীক্ষা আসার চান্স প্রবল। এত সুন্দরভাবে ধরে ধরে বোঝালাম, যদি মনে হয় যে বুঝতে অসুবিধা থাকে তাহলে আরেকবার ভিডিওটা দেখবে, তাহলে ভাই বস বুঝে যাবে, এত সুন্দরভাবে ধরে বোঝানোর জন্য, ঠিক আছে? এরপরে আমাদের যেটা কাজ থাকবে, ঠিক 1 মার্কসে তোমাদের যেটা বলেছিলাম 20 নম্বর অঙ্কটা, আর ওখানে 30 নম্বর অঙ্কটা তোমরা সাজেস্ট করবে। তোমরা যারা যারা ভিডিও দেখছো তাদের একটা করেই পারবে। দেখো তোমরা যদি 10-12টা দাও আর বাদ বাকি স্টুডেন্টদের ইচ্ছে থাকবে না, সবাই সিলেক্ট করে যে কোনো একটা অঙ্ক তোমরা সাজেস্ট করবে, যেটা পরীক্ষায় আসবেই আসবে। তাহলে সেই অঙ্ক থেকে যাদের কোশ্চেন গুলো পরীক্ষায় আসবে তাদের কমেন্ট সেকশনে গিয়ে টিউশন উইথ আস্তিক চ্যানেল থেকে তোমাদের প্রিয় আস্তিক স্যার তাদেরকে কমেন্ট করবে এবং তাদের শুভেচ্ছা বার্তা জানাবে, ঠিক আছে? তো পরীক্ষা ফাটিয়ে দাও বস। এই 2 মার্কসের ভিডিওটা করতে অনেকটা সময় লেগেছে, কারণ কোশ্চেন অ্যাড করা, হ্যান করা, ত্যান করা, তাই জন্য বলবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের প্রচুর শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, ঠিক আছে? এটুকুই বলবো। আর পরীক্ষা কেমন হলো সেটা তো এসে জানাতেই হবে। আবার একটাই কথা বলে দিব, 1 মার্কস 2 মার্কসের 100 100 30 20 এরকম করে দিয়েছি, বাট একটাই কথা বলবো, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু বস আবারও বলছি সাজেশন কমন যাওয়া কিন্তু খুব চাপ। হতেই পারে আমি অঙ্কটা এখান দিয়ে তোমার ধরো এটা না চ্যানেলের কথা বাদ দাও, আমি ধরো কোনো কিছু 3 সেমি 5 সেমি দিয়ে করেছি, ওটা 5 সেমি 8 সেমি আসতে পারে, কত কিছু 10 দিয়ে করেছি, ওটা 5 সেমি আসতে পারে। সংখ্যা তো বাবু চেঞ্জ করবে, তবে এটুকু আশা রাখতে পারি যা দিয়েছি কাপাকাপি হয়ে যাবে। তো আজকের মতো আর ভিডিও দেবো না, শনিবারে 4খানা ভিডিও আসার কথা ছিল, 40 আওয়ার্স মাস্টার প্ল্যান দিয়ে দিয়েছি, প্রশ্নপত্র ফার্স্ট দিয়ে দিয়েছি। প্রশ্নপত্র ফার্স্টে সাজেশন আমি অল্প সংখ্যক প্রশ্ন দিয়েছি, যাতে তোমরা এই দুদিন আর কত করতে পারবে, ছাড়ো আমার প্রশ্ন করতে হবে না, তুমি নিজে প্র্যাকটিস করো, পারবে, কিন্তু যেগুলো দিয়েছি সেগুলো করে যাও, আশা করি অনেক উপকৃত হবে। কনসেপ্ট আর বেসিকটা ক্লিয়ার রাখবে, তাহলে অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে? আরেকটা কথা বলি, তারপরে আমাদের এসে টপ 31 মার্কস সুন্দরভাবে তোমরা দেখে নিয়েছো, টপ 2 মানে টপ 20 2 মার্কস
টপ 22 মার্কস সেটাও কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো শেষ। কালকে যদি মনে হয় আমি বলেছিলাম যে 1 আওয়ার্স এর একটা পুরো ফুল বুক আমি রিভিশন করাবো, যদি মনে হয় যে আমি করাবো তাহলে করাবো, আর যদি মনে হয় যে না দাদা আমি করাবো না তাহলে থাক, তাহলে এই অবধি আমাদের সীমিত থাকুক। অল দ্য বেস্ট সবাইকে। এক্সাম দাও, ঝড় উঠেছিল, সেই ঝড় কিছুটা হলেও শান্ত হলো। এই 4টে ভিডিও কিন্তু তোমরা একদম ফাটিয়ে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর একটা ছোট্ট চ্যানেল হোয়াইট বোর্ডের কিং যে তোমাদের আস্তিক স্যার, এই ছোট্ট টিউশন উইথ আস্তিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের জানিও যে চ্যানেলটা কতটা খাটলো তোমাদের জন্য, ঠিক আছে? হয়তো কাউকে কম ভালোবাসা দিতে পেরেছি, মানে অনেকে ডাউট পাঠিয়েছে, হয়তো পারিনি সবকিছু দিতে, তো তাই জন্য আবার শেষ দিনে তোমাদের কাছে আমি বড় হয়ে ক্ষমা চাইছি। তোমাদের ভালোবাসায় আজকে চ্যানেলটা যে জায়গায় দাঁড়িয়েছে সবকিছু তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো আজকের মতো বিদায় নিই। আর যদি তোমরা কেউ অফলাইনে পড়তে চাও বা অনলাইনে পড়তে চাও, অনলাইনটা দেখো সত্যি কথা বলতে অনলাইনে আমার সেটআপ ঠিক মতো নেই, তবে চেষ্টা করবো যদি তোমরা অনেকে একসাথে পড়তে চাও বেটার সেটআপ নিয়ে রেডি করতে। আর অফলাইনে পড়তে চাইলে আমার ব্যারাকপুর সেন্টারে আমাদের অফলাইন কোচিং সেন্টার শুরু হচ্ছে। 11 এর জন্য অ্যাডমিশন শুরু হবে তোমাদের এক্সাম হওয়ার 10-15 দিনের পর, ঠিক আছে? যদি পড়তে চাও আসতে পারো, তবে জোর করবো না, কারণ আমি কিছু জানি সেটা আমি বলবো না, চেষ্টা করি তোমাদের বেটার সার্ভিস দেওয়ার, ব্যাস এটুকুই। চলো এখানে শেষ করি, আর কথা বলবো না। মাধ্যমিক পরীক্ষা কাল বাদে পরশু দিন, পড়ো মন দিয়ে পড়ো, যেভাবে 40 আওয়ার্স বলেছি সেভাবে শুনে দেখো। বাদ বাকি ছেলেগুলো যারা শুনবে না তাদের সাথে তোমার কম্পেয়ারটা করে নেবে। আর একটা কথা বলছি, এই বারবার দেখবে না যে 2 ঘন্টা বীজগণিত দিয়েছে বলে বারবার 2 ঘন্টা, কখন 2 ঘন্টা হচ্ছে, তুমি প্র্যাকটিস করতে থাকো, 10-15 মিনিট, আধ ঘন্টা এদিক ওদিক হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু আমি টাইমটা বলে দিয়েছি কেন, যাতে ম্যানেজমেন্ট করে সবকিছু ঠিকঠাক হয়, ঠিক আছে? চলো আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর লাস্টে একটাই কথা বলবে, ওস্তাদের মার শেষ রাতে, ঠিক আছে? চলো টাটা টাটা, দেখা হচ্ছে। আর কি দেখা হবে সেটা তোমাদের ভাগ্য, আমার ভাগ্য, আমার কর্ম, ঠিক আছে? যদি দেখা হয় তাহলে 1 আওয়ার্স ফুল বুক রিভিশন নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা আমি আরেকবার বলে দিই, তোমরাই বলো তো আমাকে আসতে হবে কিনা, তোমরাই বলো আমাকে আসতে হবে কিনা, তোমরাই বলো। 1 ঘন্টায় পুরো বই রিভিশন করাবো, পুরো বই রিভিশন বলতে সব অঙ্ক করাবো না, কনসেপ্ট বোঝাবো, 2-1টা করে যেগুলো মেন ইম্পর্টেন্ট কনসেপ্ট সেগুলো বোঝাবো। তোমরা কি রাজি? যদি রাজি থাকো কমেন্ট করো, আমি তাহলে আসবো 1 আওয়ার্স ফুল বুক রিভিশন নিয়ে। আর যদি বলো না দাদা আমাদের আর লাগবে না, তাহলে লাগবে না। চলো টাটা টাটা, দেখা হচ্ছে নতুন বছর নতুন ভাবে নতুন ক্লাসে, ঠিক আছে? আজকের মতো বিদায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, তোমাদের ছোট ভাই বোনদের চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো টাটা।